ব্যক্তি মালিকানা কি জিনিস এবং ব্যক্তি মালিকানা থাকলে এবং রাষ্ট্র যদি ব্যক্তি মালিকানার পক্ষে যদি থাকে, স্ট্যান্ডিং আর্মি এবং স্ট্যান্ডিং পুলিশ তারা যদি ব্যক্তি মালিকদের পক্ষে যখন থাকে তখন কি দশা হয় প্রতিদিন টের পাচ্ছি আমরা। এরা বলে যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ ঘোড়ার ডিম। কেন ঘোড়ার ডিম বললাম জানেন? কারণ বাংলাদেশের যে এগ্রিকালচারাল সিস্টেম, মানে এখানে যে কৃষি ব্যবস্থা, মেকানাইজেশন হয় নাই। যিনি শ্রমিক তাকে শুধু বাঁচার জন্য কিছু মজুরি দেয়া হচ্ছে যাতে সে যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারে। ধরে নিচ্ছি এখানে আমরা আজকে যারা উপস্থিত আছি আমরা সবাই লেনিনের এই সুবিখ্যাত যে গ্রন্থটি স্টেট অ্যান্ড রেভলিউশন, এটা আমরা প্রত্যেকেই পড়েছি বা পড়ার চেষ্টা করেছি। এই বইটিতে মোট 7টি চ্যাপ্টার আছে। এর মধ্যে 7ম চ্যাপ্টারটা কমপ্লিট না, মূল 6টি চ্যাপ্টার সেটা 1917 সনের অগাস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিটেড হয়েছিল, কিন্তু লেখার সূত্রপাত হয়েছিল 1916 সাল থেকে। কেন ওই সময়ে এই গ্রন্থটি লেখার প্রয়োজন পড়ল, উত্তরটা কিন্তু সেখানেই নিহিত এই পুস্তিকাটির। সেটা হচ্ছে যে ওই সময়ে কার্ল কাউটস্কির নাম আপনারা শুনেছেন, তার আগে বার্নস্টাইন, তারা আসন্ন সমাজতান্ত্রিক বিপ্লবে একটা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যখন প্রোলেটারিয়েট সংগঠিত হচ্ছে, তাহলে তারা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে তাহলে সেখানকার ব্যবস্থাটা কি হবে এবং রাষ্ট্রের রূপটাই বা কী হবে, এই বিষয় নিয়ে তখন ডিবেটগুলো শুরু হয়েছিল বা একটা সিস্টেমেটিক পর্যায়ে একটা জায়গায় এসে উপনীত হয়েছিল। ইভেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির অভ্যন্তরেও আপনার নিকোলাই বুখারিনের নাম আপনারা শুনে থাকবেন, বুখারিনের সঙ্গেও সেটা দলের অভ্যন্তরে, বলশেভিকদের অভ্যন্তরেও কিন্তু একটা ডিবেট চলছিল। তো সেই ডিবেটের পরিপ্রেক্ষিতেই লেনিন 1916 সনে তিনি রাশিয়াতে ছিলেন না, তিনি ছিলেন সুইজারল্যান্ডে ছিলেন। তো সেই সময় তিনি অনেক তথ্য উপাত্ত এবং বিশেষ করে কার্ল মার্কস এবং এঙ্গেলসের যে বিখ্যাত যে বই যেগুলো আছে, বিশেষ করে ফ্রেডরিক এঙ্গেলসের যে আপনার ওই পরিবার, ব্যক্তিগত সম্পত্তি এবং স্টেট, এইটা, তারপরে অ্যান্টি ডোরিং এইগুলো, এবং কার্ল মার্কসের এই সংক্রান্ত অন্যান্য লেখা যেগুলো ছিল সেইগুলো তিনি আবার গভীরভাবে অধ্যয়ন করেন। তো বিষয়টা এরকম না যে এটা এই পুস্তিকাটি লেনিনের রিসার্চের ফসল, বিষয়টা এরকম না। কারণ সেটা সেই সময়কার রাজনৈতিক প্রয়োজনে, রাজনৈতিক সংগ্রামকে কেন্দ্র করে এই বিষয়টা যখন সামনে এসেছিল, পার্টির অন্যান্য নেতৃবৃন্দেরও এইটাতে কিন্তু যথেষ্ট জোরালো ভূমিকা ছিল, রাজনৈতিক কর্মীদের জোরালো ভূমিকা ছিল। তো সেই অভিজ্ঞতা এবং সেই সংগ্রামের সারসংক্ষেপই হচ্ছে অ্যাকচুয়ালি এই স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থটি। তো একটা মোটা দাগে যে বিষয়টা সামনে চলে আসে এই পুস্তিকাটি পড়ার সময়, বা যারা সমাজতান্ত্রিক বিভিন্ন, যদিও আমাদের বাংলাদেশে তো অনেকগুলো কমিউনিস্ট পার্টি আছেন, যদিও বিভিন্ন নামে আছেন, ফলে রাজনৈতিক সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মীদের সামনে একটা মেজর প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আসলে রাষ্ট্রটা কি বা রাষ্ট্র কি, রাষ্ট্রের ডেফিনেশনটা কি হয়। এইটাই হচ্ছে আসলে খুবই মানে স্টার্টিং পয়েন্ট যে কোনো রাজনৈতিক সংগ্রামের। তো এই ক্ষেত্রে আমি কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস এবং লেনিন রাষ্ট্র সম্পর্কে তারা কি ভাবতেন, তিনজনের ভাবনা একই বাট ডিফারেন্ট ব্যাখ্যায়। আমি এখানে, যদিও এগুলো ইংরেজিতে, তো আমি ইংরেজিতেই বলছি, যদিও খুব সহজবোধ্য ভাষায় এই বিষয়গুলো এই বইতেই আছে, স্টেট অ্যান্ড রেভলিউশন বইতেই আছে। তারপরে লেনিন এগুলো এখানে তুলে ধরেছেন। যেমন মার্কসের বিষয়টাকে কেন্দ্র করে লেনিন লিখছেন তার এই বইটাতে। তো এখানে তিনি বলেছেন, কার্ল মার্কসের ভাষা অনুযায়ী, দ্য স্টেট ইজ অ্যান অর্গান অফ ক্লাস রুল, অ্যান অর্গান ফর দ্য অপারেশন অফ ওয়ান ক্লাস বাই অ্যানাদার. It is the creation of order within bracket which legalize and perpetuates these operation by moderating the conflict between the classes. মানে হচ্ছে রাষ্ট্রটা মার্কসের ভাষায়
এক শ্রেণী কর্তৃক আরেক শ্রেণীর উপর অপারেশন চালানো, ভায়োলেন্স চালানো। এটার ব্যাখ্যা আমি আসতেছি পরে। ভায়োলেন্স মানে কি? এক শ্রেণী আরেক শ্রেণীর উপর ভায়োলেন্স চালাচ্ছে, আর শ্রেণীটাই বা কি, এই দুটো বিষয়ে আমি পরে আসতেছি। আমি জাস্ট ডেফিনেশনের মূল পয়েন্টটা এখানে তুলে ধরলাম। এটা মার্কস বলেছেন। এরপরে একই গ্রন্থে ফ্রেডরিক এঙ্গেলসকে কোট করে কমরেড লেনিন তখন বলছেন তার ব্যাখ্যায়, দ্য স্টেট অ্যারাইজেস when, where, and in so far as class antagonism objectively cannot be reconciled, and conversely, the existence of the state proves that the class antagonisms are irreconcilable. ঠিক এর আগে মার্কসের যে কথাটা, সেটা এঙ্গেলস একটু ভিন্ন ফর্মে বলেছেন, যে রাষ্ট্র হচ্ছে দুটো পরস্পর বিরোধী শ্রেণীর মধ্যে যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামেরই একটা আপনার, এবং এটা ইরিকনসিলেবল, মানে এই দ্বন্দ্ব সহজে মানে কি আলোচনার টেবিলে আপোষ মীমাংসা যোগ্য না। ফলে সেই জিনিসটা এঙ্গেলস এখানে বলেছেন। এরপর আরও সহজবোধ্য ভাষায় একই গ্রন্থে লেনিন যে জিনিসটা বলেছেন, ও দুটো ডেফিনেশনের সারসংক্ষেপ করে, সেটা হচ্ছে, এটা লেনিনের, দ্য স্টেট ইজ এ স্পেশাল অর্গানাইজেশন অফ ফোর্স, ইট ইজ অ্যান অর্গানাইজেশন অফ ভায়োলেন্স ফর দ্য সাপ্রেশন অফ সাম সোশ্যাল ক্লাস। এই যে দুটো গুরুত্বপূর্ণ শব্দ, ভায়োলেন্স ফর দ্য সাপ্রেশন অফ সাম সোশ্যাল ক্লাস, আসলে উত্তরটা এখানেই এই ছোট্ট সেন্টেন্সের মধ্যেই নিহিত। কারণ এখান থেকেই মেজর যে প্রশ্ন যেগুলো চলে আসে, সেটা হচ্ছে ক্লাস কি এবং ভায়োলেন্সটাই বাকি। এখন বাস্তবতার নিরিখে যদি আসি, এখন আমরা আমাদের দেশের প্রসঙ্গ যদি এখানে যদি নিয়ে আসি, কারণ এটা খুবই প্রাসঙ্গিক হবে, কারণ আজকের আলোচনার সঙ্গেও এটা প্রাসঙ্গিক। তো শুরুতে ক্লাস, এখানে ক্লাস মানে হচ্ছে আমরা যারা সমাজতন্ত্রের রাজনীতির সঙ্গে আছি বা রাজনৈতিক কর্মী যারা, আমরা জানি যে আমরা একটা শ্রেণী বিভক্ত সমাজে বাস করি, এবং এই শ্রেণী দুটো, একটা হচ্ছে যারা উৎপাদনের মানে মিনস অফ প্রোডাকশন যেটাকে বলে, উৎপাদনের হাল হাতিয়ার মানে জমি, মেজর ইকুইপমেন্টস, এবং এখান থেকে যে ওয়েলথ ক্রিয়েট হয়, এই ওয়েলথের মালিক যারা, মালিক শ্রেণী, বড় বুর্জুয়া যাদেরকে বলা হয়, দে রিপ্রেজেন্ট এ ক্লাস। আর এর বিপরীতে কলকারখানায় যারা কাজ করছেন, শ্রমিক যারা, যাদের বেচার মতন বা মালিকানায় শুধুই শ্রমটাই আছে, কায়িক পরিশ্রমটা তিনি করতে পারেন, তিনি কোনো মিনস অফ প্রোডাকশন, উৎপাদনের হাল হাতিয়ারের যার মালিকানা নেই, কেড়ে নেওয়া হয়েছে। এইভাবে দুটো শ্রেণীতে, মানে মালিকানার সূত্র ধরে, পলিটিক্যাল ইকোনমির সূত্র ধরে, এইভাবে দুটো পরস্পর বিরোধী শ্রেণী অবস্থান করে। এর মাঝখানে আরেকটা শ্রেণী যেটাকে বলা হয় মধ্য শ্রেণী। তো মধ্য শ্রেণীতে কারা আছে? এই যে আমরা এখানে যারা বসে আছি, অল্প কিছু সম্পত্তির মালিকানা আমাদের কিছু না কিছু আছে। আমরা ঠিক শুধুই শ্রম বিক্রির উপর নির্ভরশীল নই, একদম মজুরির নিগড়ে হয়তোবা আমরা কোনোভাবে আটকে আছি। তো এই কিছু মালিকানা, কিছু প্র্যাকটিস, যেমন কৃষক, তার কিছু জমি আছে, যেমন ছাত্র, যেমন শিক্ষক, যেমন কর্মকর্তা, যেমন কর্মচারী, এই মানুষগুলো পড়েন হচ্ছে মধ্য শ্রেণীতে। তো এই যে, কিন্তু এর মধ্যে সবচেয়ে রেভলিউশনারি শ্রেণী হিসাবে আছেন শ্রমিক বা শ্রমজীবী মানুষ। কেন? কারণ অ্যাকর্ডিং টু পলিটিক্যাল ইকোনমির ডেফিনেশন অনুযায়ী, তারা যে উৎপাদন যেটা হয়, এই সামাজিক উৎপাদনের মধ্যে তারা সরাসরি অংশগ্রহণ করেন, তারা উৎপাদন করছেন সামাজিকভাবে। কিন্তু বর্তমান প্রচলিত অর্থনৈতিক নিয়মের কারণে সামাজিক উৎপাদন হলেও এখান থেকে যে ফসল যেটা হয়, যে ওয়েলথ ক্রিয়েশন হয়, সেই ওয়েলথটা মালিকানার কারণে ব্যক্তি মালিকের কাছে চলে যাচ্ছে।
যিনি শ্রমিক তাকে শুধু বাঁচার জন্য কিছু মজুরি দেয়া হচ্ছে যাতে সে যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারে। ফলে এই যে যুদ্ধাবস্থা, পরস্পর বিরোধী দুটি শ্রেণীর মধ্যে, এবং মূল যুদ্ধের কারণটা হচ্ছে মিনস অফ প্রোডাকশনের মালিকানাকে কেন্দ্র করে। এখন এই রাষ্ট্রটিও এই শ্রেণীর প্রতিনিধিত্ব করে। তো বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রটি সেই মালিকানা, মিনস অফ প্রোডাকশনের মালিকানা যেই শ্রেণীটির হাতে, সেই শ্রেণীর রিফ্লেকশন হচ্ছে প্রেজেন্ট স্টেট। অ্যাকর্ডিং টু লেনিন, যে স্টেট, যেটা মার্কস এঙ্গেলস লেনিন তিনজনের লেখাতেই আপনারা পাবেন, যে এই স্টেট প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, যেটাকে আমরা বুর্জোয়া রাষ্ট্র বলি বা মালিক শ্রেণীর রাষ্ট্র যেটাকে বলে থাকি আমরা বিভিন্ন স্লোগানে, এই রাষ্ট্রের প্রধান অনুষঙ্গ কি, কিভাবে মালিকরা তাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন, এবং তাদের মূল হাতিয়ার হচ্ছে দুটো। অ্যাকর্ডিং টু এঙ্গেলস, যেটা লেনিন এই বইটিতে কোট করেছেন, সেটা হচ্ছে যে অ্যান স্ট্যান্ডিং আর্মি অ্যান্ড পুলিশ আর দ্য চিফ ইনস্ট্রুমেন্ট অফ স্টেট পাওয়ার। বাংলাদেশে আমরা এখন যারা অবস্থান করি, আমরা নিশ্চয়ই হারে হারে প্রতিদিন টের পাচ্ছি যে হোয়াট ইজ এ স্টেট, এবং বাংলাদেশের স্টেট কোন শক্তির উপর দাঁড়িয়ে আছে। ফ্রেডেরিক এঙ্গেলস এই কথাটা বলেছেন প্রায় 130-40 বছর আগে, 130 থেকে 40 বছর আগে। অ্যান্ড হাউ প্রফেটিক হি ওয়াজ, যে স্টেটের মূল পাওয়ার 130-40 বছর আগে তিনি বলছেন স্ট্যান্ডিং আর্মি অ্যান্ড পুলিশ। বাংলাদেশে আমরা মিল খুঁজে পাচ্ছি। এখন 2014 ইলেকশনের উদাহরণ আমি যদি দেই, 2018 ইলেকশনের উদাহরণ যদি আমি দেই, এবং রিসেন্টলি এবছরের জানুয়ারির ইলেকশনের উদাহরণটা আমরা যদি দেই, তাহলে কি দেখতে পাই? সরাসরি ইন্টারভেনশন কি আমরা দেখিনি? দেখেছি, সেটার ব্যাখ্যার প্রয়োজন পড়ে না, আপনারা সবাই সেটা প্রত্যক্ষ করেছেন। এবং গত 2-3 সপ্তাহ যাবৎ স্ট্যান্ডিং আর্মির যিনি প্রধান ছিলেন, যিনি 2014 এবং 2018 ইলেকশন যিনি নৌকায় তুলে দিয়েছেন, তার আজকের অবস্থা কি? আমি জেনারেল আজিজ সাহেবের কথা বলছি। আর যিনি 2014 এবং 18 ইলেকশন, তারও বিরাট রোল ছিল, পুলিশ প্রধান। একসময় তিনি ছিলেন র্যাবের চিফ, ঢাকা মহানগর পুলিশের চিফ, পরে র্যাবের চিফ, পরে তিনি পুলিশ চিফ হয়েছিলেন, মিস্টার বেনজির। এর চেয়ে বড় উদাহরণ তো আর হয় না, বাস্তব উদাহরণ। এর পাশাপাশি আমরা কি দেখেছি গত 16 বছরে? এই দুটো অর্গানাইজেশন দিয়ে কি পরিমাণ রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, তিনি যে দলেরই হন না কেন, কিভাবে গুম হয়েছে। যেমন আমাদের প্ল্যাটফর্ম, রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশ লেখক শিবিরে, সেটা হচ্ছে জাতীয় মুক্তি কাউন্সিল। আমাদের অন্যতম ভাতৃপ্রতিম সংগঠন জাতীয় মুক্তি কাউন্সিলের, সেটা হচ্ছে ইউপিডিএফ। আপনারা সবাই নাম শুনেছেন। আমরা কি পরিমাণ রাজনৈতিক কর্মী হারিয়েছি পার্বত্য চট্টগ্রামে, সেটা আমরা নিজেরাও গুণে শেষ করতে পারি না। এই রিসেন্টলি মাসখানেক আগে আমাদের 4 জন ছাত্র নেতা হারিয়েছি আমরা, ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দিয়েছে বিপুল চাকমা সহ 4 জনকে। আমাদের মুক্তি কাউন্সিলের প্রায় 4-5 জন নেতার বিরুদ্ধে বিগত 7-8 বছর যাবৎ দেশদ্রোহিতার মামলা চলছে। রাজশাহীতে একটা জনসভা হয়েছিল, সেখানে মুক্তি কাউন্সিল সম্পাদক থেকে শুরু করে 4 জনের বিরুদ্ধে সন্ধ্যাবেলায়, বিকালের জনসভা শেষও করতে পারেন নাই তারা, সন্ধ্যার মধ্যে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে দিয়েছে আমাদের উপরে। আর আমাদের ইউপিডিএফ তো শেষ করে দিয়েছে, প্রতিদিনই মারছে। এখন আপনারা হয়তো জানেন যে বোম উপজাতি সম্প্রদায় যেটা আছে, সেখানেও এক ধরনের রিপ্রেশন চলছে। অনেক খবর পত্রিকায় আসে না, বাট যেহেতু আমাদের রাজনীতির সঙ্গে আছেন তারা, আমরা খবর পাই যে সেখানে কি ধরনের রিপ্রেশন চলছে ইউপিডিএফ এর উপরে। তো যাই হোক, এটা শুধু একটা এক্সাম্পল হিসাবে বললাম। রুলিং ক্লাসেরই আরেকটা অংশ, যারা বর্তমান গণতান্ত্রিক সংগ্রামে যারা চেষ্টা করছেন তাদের মতন করে, তারা তো শত শত তাদের সংগঠক এবং কর্মী হারিয়ে বসে আছে, মেরে ফেলেছে। আমি বিএনপির কথা বলছি, বা অপরাপর রুলিং ক্লাসের অন্য পার্টের যে রাজনৈতিক দলগুলো, যারা বর্তমান ফ্যাসিজমের বিরুদ্ধে যারা লড়ছেন, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে যারা লড়ার চেষ্টা করছেন, তারা কি পরিমাণ হারিয়েছে
পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা এখানে এসে একটি বড় রাজনৈতিক দলের একজন নেতাকে গুম করে নিয়ে আসামে নিয়ে ছেড়ে দিয়েছে। তার ফলে এই যে রাষ্ট্র কাঠামোর যে শক্তির উৎস, প্রধান যে দুটো অর্গান, যেটা সেই এত আগে কমরেড লেনিন বা ফ্রেডেরিক এঙ্গেলস তারা তুলে ধরেছেন, সেটার প্রেক্ষিত বা এক্সাম্পল আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। তো এই যে বিষয়গুলো, তাহলে এটা হচ্ছে রাষ্ট্রের ক্ষমতার কথা, শ্রেণীর কথা অল্প একটু বলেছি। তাহলে এখন যে রাজনৈতিক দল যেগুলো আছে, যেমন বাংলাদেশের এক্সাম্পল যদি দিই, এখানে আওয়ামী লীগ আছে, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে, জামায়াত ইসলামী আছে, আরও অনেকগুলো রাজনৈতিক সংগঠন আছে, তারপরে বিভিন্ন বাম সংগঠন আছে। তাহলে এতগুলো রাজনৈতিক সংগঠন, যেহেতু একটা শ্রেণীবিভক্ত সমাজে যেহেতু আছি আমরা, মালিক এবং মালিকানা বিহীন সমাজে যেহেতু আমরা বসবাস করছি, রাজনৈতিক দলগুলো তখন এই কোনো না কোনো শ্রেণীর প্রতিনিধিত্ব করছে। তাহলে সেই বিবেচনায়, পলিটিক্যাল ইকোনমির বিবেচনায় যদি বুঝি, অথবা এই বইটার সারসংক্ষেপ যদি বোঝার যদি চেষ্টা করি, তাহলে শুরুর দিকে যে রাজনৈতিক দলগুলোর নাম বললাম, সেই দলগুলো কোনো একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করে, সেটা হচ্ছে মালিকানা। এক্সাম্পল দিই, যেমন এই আগামী মাসে বাজেট ঘোষিত হবে। প্রতি বছর আমাদের দেশে বাজেট ঘোষিত হয়। তো এই বাজেটটা যখন ঘোষিত হয়, দেখবেন আপনার মালিকদের একটা খুব সুবিখ্যাত সংগঠন আছে বাংলাদেশে। আমি বিসিসিআই এর কথা বলছি না, আমি বিজিএমই এর কথা বলছি, গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন যেটা আছে, বিজিএমই। দেখবেন তারা প্রতি বাজেটের আগেই তারা একটা চমৎকার ফর্দ তৈরি করেন। ফর্দ তৈরি করে তারা অর্থমন্ত্রী মহোদয়ের সঙ্গে বসেন, বা যারা বাজেট প্রণয়নের শীর্ষ নেতৃবৃন্দ যারা থাকে সরকারি, তাদের সঙ্গে বসেন, এবং সেখানে তারা কিছু দাবি দেওয়া উত্থাপন করেন যে কি, আমাদের ফ্যাক্টরির ইনকাম ট্যাক্স আরেকটু কমিয়ে দেন, আমাদেরকে বন্ড সুবিধা দেন, আমাদেরকে এই সুবিধা দেন, আমাদেরকে সেই সুবিধা দেন। এবং তারা প্রতি বছর সুবিধা পেয়ে যাচ্ছেন। তো এর বিপরীতে বাংলাদেশে এখন চলমান গার্মেন্টস এবং গার্মেন্টস ফ্যাক্টরির কথা যদি বলি, তাহলে ব্যাংকারদের হিসাব অনুযায়ী সচল কারখানা কাগজে কলমে আছে 3 থেকে 3,500। তো বাস্তবে ব্যাংকাররা ভালোভাবে বলতে পারবেন যে সচল আসলে আরও কম, হয়তো অর্ধেকেরও কম। তো এই সচল কারখানাগুলোতে আরও তো অন্যান্য মানুষ কাজ করে যারা ওই ফ্যাক্টরির মালিক না, এবং তাদের সংখ্যাটাই বেশি। তো ফ্যাক্টরি মালিকের সংখ্যা যদি, ফ্যাক্টরির সংখ্যা যদি হয় 3-3,500, আমি যদি ধরে নেই গড়ে এক একটা ফ্যাক্টরির মালিক 10 জন, মানে তার ফ্যামিলি মেম্বার বা পার্টনার সহ, তাহলে 3,500 যোগ 10 কত হলো? 35,000। না 35,000 না, তো 3500 না, 3500 না, 35,000। 35,000 মালিক। আর 3,500 যদি গড়ে যদি ধরেন 500 ধরি, কম করেই ধরি, তাহলে 3,500 ইন্টু 500, তাহলে সংখ্যাটা অনেক বড়। এই মানুষগুলো কিন্তু শ্রমিক, এনাদের বেতন ভাতা বোনাস যে কোনো পার্বণে আপনি দেখেন। এই গতকালকেও তারা রাজপথে ছিলেন, 7 দিন আগেও তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তারা অবরোধ পালন করেছেন সামান্য বেতনের জন্যে। সামান্য শব্দটা ব্যবহার করছি এই কারণেই যে তথাকথিত ন্যূনতম মজুরি যেটা বাস্তবায়নের যে তথাকথিত কথাগুলো বলেছিল, সেটাও করেনি। ঠিক মতো বেতন দেয় না, ঠিক মতো বোনাস তো দূরের কথা, চিকিৎসা বলেন, তাদের পরিবারের ভরণ পোষণ বলেন, ছেলে মেয়েদের শিক্ষা বলেন, অসুস্থ হলে চিকিৎসা নেবে, কোনো কিছুরই কোনো খবর নাই। এবং এ মানুষগুলো এগুলো বলার মতন জায়গাও নাই। তো এই যে একদম চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে ব্যক্তি মালিকানা কি জিনিস, এবং ব্যক্তি মালিকানা থাকলে, এবং রাষ্ট্র যদি ব্যক্তি মালিকানার পক্ষে যদি থাকে, স্ট্যান্ডিং আর্মি এবং স্ট্যান্ডিং পুলিশ তারা যদি ব্যক্তি মালিকদের পক্ষে যখন থাকে, তখন কি দশা হয়
প্রতিদিন টের পাচ্ছি আমরা। তাহলে এই সিচুয়েশনে আপনি দেখেন যারা এখন বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে যারা শোষণ করছেন তারা কোন পক্ষে, অথচ মাঝে মাঝে কিছু সুইট টক তারা করেন। যেমন কিছুদিন আগে প্রধানমন্ত্রী তিনি বলে বসলেন ব্যাটারি চালিত রিক্সা যদি তুলে দেওয়া হয় তাহলে তারা কি খাবে, তার মায়া কান্না। এখন প্রশ্ন হচ্ছে বেশ কিছু রাজনৈতিক সংগঠন বাম ঘরানার তারা আবার ব্যাটারি রিক্সা চালুর পক্ষেও মুভমেন্ট করছেন, কিন্তু যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়েন তারা হয়তো বলবেন এই ব্যবস্থাটি মানে এই ব্যাটারি চালিত ব্যবস্থাটি হয়তো সায়েন্টিফিক না, কারণ ইনজুরি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু সমস্যা হচ্ছে রাষ্ট্র যার দায়িত্ব নেওয়ার কথা ছিল এই মানুষগুলোর, যারা পলিটিক্যাল ইকোনমি যারা পড়েছেন বা মার্কসের ক্যাপিটাল যারা পড়েছেন যারা, তারা একটা শব্দের সঙ্গে পরিচিত, সেটাকে বলা হয় সারপ্লাস ভ্যালিউ। তা আমরা যারা ইকোনমিক্সের ছাত্র ছিলাম আমি সেখান থেকে বোঝার সুবিধার্থে বলি সারপ্লাস শুধুমাত্র অর্থই হয় না, দুটো জিনিস সারপ্লাস হয়। সারপ্লাসটা আসে প্রথমে হচ্ছে প্রাইমারিলি কৃষি সিস্টেম থেকে, কৃষি থেকে তারপরে আপনি ইয়েতে যাবেন মেকানাইজেশনে যাবেন, মানে শিল্প কলকারখানায় যাবেন। তো বাংলাদেশে এরা বলে যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, ঘোড়ার ডিম। কেন ঘোড়ার ডিম বললাম জানেন? কারণ বাংলাদেশের যে এগ্রিকালচারাল সিস্টেম মানে এখানে যে কৃষি ব্যবস্থা, মেকানাইজেশন হয় নাই, কোনো ধরনের মেকানাইজেশন হয় নাই। মেকানাইজেশন মানে কি, যে কলকারখানা এখনো দেখবেন আপনি ঢাকা ময়মনসিংহ বা এখানে সাভারের দিকে যদি রওনা দেন তাহলে দেখবেন এই চাষের মৌসুমে এখনো হালের বলদ দিয়ে চাষ হয়। তাহলে মেকানাইজেশন মানে হচ্ছে যে কৃষক সহজলভ্যভাবে অথবা ভাড়ার বিনিময়ে তিনি ট্রাক্টর সেবা পেয়েছেন কিনা। আর চূড়ান্ত মেকানাইজেশন বা যন্ত্রীকরণ বলতে যেটা বোঝায় যে সেই ট্রাক্টর বাংলাদেশ নিজে বানাতে পারে কিনা। বানাতে পারি না, আমরা যন্ত্রাংশও বানাতে পারি না, শতভাগ আমদানির উপর নির্ভরশীল। সেই ট্রাক্টর থেকে শুরু করে এখন তথাকথিত আধুনিক বীজ সব কিছু আমরা বাইরের থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। তো ফলে এই যে কৃষির যে অবস্থা, এখান থেকে এই যে উদ্বৃত্ত যেটা হয়েছে, তাহলে সেই উদ্বৃত্ত হওয়া মানুষটা ঢাকা শহরে বা বাংলাদেশের কোনো একটা জায়গায় তাকে কলকারখানায় কাজ করার কথা ছিল, যেহেতু বাংলাদেশে কোনো শিল্পায়ন হয়নি বা মেশিন মেকিং মেশিন ফ্যাক্টরি তো বহু দূরের জিনিস হয়নি, না হওয়ার কারণে বেঁচে থাকার তাগিদে আনসাইন্টিফিক জিনিস তিনি চালাতে বাধ্য হচ্ছেন, হুইচ ইজ কল ব্যাটারি চালিত রিক্সা। জাস্ট পেটের তাগিদে, বাঁচার তাগিদে, জীবনের ঝুঁকি নিয়ে তিনি এই জিনিস চালাচ্ছেন। রাষ্ট্র দেখছে না যেহেতু মালিকানার, কিন্তু মাঝে মাঝে আবার মায়া কান্না করেন যে এদেরকে যদি রাস্তা থেকে যদি তুলে দেওয়া হয় তাহলে এরা তো না খেয়ে মরে যাবে। ফলে এই অবস্থা থেকে মুক্তির উপায় কি? আমরা যারা সমাজতন্ত্রে আস্থাশীল এবং পরবর্তীতে যারা কমিউনিজমে যারা আস্থাশীল, তাহলে এই ক্ষেত্রে ফ্রেডেরিক এঙ্গেলসের একটা উক্তি, আমি অনেক বড় উক্তি এই বইয়ে পাবেন আপনারা, ফার্স্ট চ্যাপ্টারে সেকশন 4-এ আপনারা পাবেন। আমি এখান থেকে জাস্ট প্রথম 2-3টা সেন্টেন্স আপনাদেরকে একটু পড়ে শোনাই। এঙ্গেলস বলছেন, এটা কমরেড লেনিন কোট করেছেন তার অ্যান্টিডুরিং বই থেকে, বাংলা অনুবাদ এটা। কিন্তু এই কাজের মারফতই সে নিজের সর্বহারা রূপের বিলোপ ঘটায়, সমস্ত শ্রেণী বৈষম্য ও শ্রেণীবিরোধ ঘুচাইয়া দেয় এবং রাষ্ট্র হিসেবে রাষ্ট্রকে উচ্ছেদ করে। প্রথম সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এই পুরো সেন্টেন্সের ফার্স্ট পার্টটা, যে মজুর শ্রেণী রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করিয়া প্রথমেই উৎপাদনের উপায়গুলিকে মানে মিনস অফ প্রোডাকশনকে রাষ্ট্রীয় সম্পত্তিতে রূপান্তর করে। এই যে বিষয়টা, তাহলে লড়াই যেটা হচ্ছে, এই লড়াইটা হচ্ছে এই উৎপাদনের হাল হাতিয়ারের মালিকানা দখলকে কেন্দ্র করে, এবং এই মালিকানা দখল কোনো আলাপ আলোচনার মাধ্যমে আসে না। ওই যে শুরুতে বলেছিলাম ভায়োলেন্স শব্দটা, এই ভায়োলেন্সের অন্য মিনিং টু দ্য কমিউনিস্ট ইজ রেভলিউশন। আমাদের কাছে ভায়োলেন্সের মিনিং হচ্ছে রেভলিউশন, মানে সবলে উচ্ছেদ, সবলে উচ্ছেদ। তো এই যে পয়েন্টটা,
তাহলে এই সংগ্রামের নেতৃত্ব কে দেয়? একটা কমিউনিস্ট পার্টি দেয়। এখন কমিউনিস্ট পার্টির কথা যদি বলি, যেমন ধরেন অনেকেই বলে যে বিশেষ করে 90-এর পরে, সোভিয়েত ইউনিয়নের তথাকথিত পতনের পরে বলা হয় যে কমিউনিজম শেষ, বা কমিউনিস্ট পার্টিগুলো এলেবেলে পার্টি, এবং এইখানে এর সঙ্গে আরও কিছু স্পাইস যুক্ত করে বলা হয় যে এরা আল্লাহ মানে না, ভগবান মানে না, কৃষ্ণ মানে না, বুদ্ধ মানে না, কিছুই মানে না, আমরা নাকি মত প্রকাশের বিরোধী, আমরা গণতন্ত্রের বিরোধী, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের বহু তকমা আপনারা সবাই শুনেছেন গত 34 বছরে। তো এখন এই কথাগুলো বিপরীতে, তাহলে ফলে কমিউনিস্ট পার্টিটা তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এটা আসলে কাদের পার্টি, বা কারা এই পার্টিটা গড়ে তুলবেন। তো এখানে এই উত্তরটাও আছে অ্যাকচুয়ালি কমিউনিস্ট পার্টির ইশতেহার, যেটা দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, বিখ্যাত যে গ্রন্থটি, সেটা যদি পড়েন তাহলে দেখবেন যে কমিউনিস্ট পার্টিটা হচ্ছে অ্যাকচুয়ালি আরবান শ্রমিকদের পার্টি। অ্যাকচুয়ালি কমিউনিস্ট পার্টিটা হচ্ছে তাদের। কেন বলছি? তৃতীয় ইন্টারন্যাশনালের কথা আপনারা শুনেছেন, থার্ড ইন্টারন্যাশনাল। তো সেইখানে আপনার যে পার্টির মানে বিশ্বের বিভিন্ন দেশে দেশে যখন পার্টি ফরমেশন যখন বেশ জোরে সোরে যখন শুরু হয়েছে, আমি সেই থার্ড ইন্টারন্যাশনালের শুরুর দিকের কথা বলছি। তো সেখানে স্পেসিফিক কিছু গাইডলাইন ছিল যে কমিউনিস্ট পার্টি কিভাবে ফর্ম হবে বা সে কী হবে না হবে। তো সেখানে বলা হয়েছিল যে এটা মেইনলি ওই কমিউনিস্ট ম্যানিফেস্টোর ধারাবাহিকতায় বলা হয়েছিল যে এটা মেইনলি হচ্ছে আরবান শ্রমিকদের পার্টি, এবং তাদের বন্ধু বা সহযোগী হবে কারা? পেটিবুর্জোয়া অংশ থেকে আসবে সর্বহারা কৃষক, ভূমিহীন কৃষক বা অল্প স্বল্প জমির মালিক যে কৃষক, তারা হচ্ছে রেভলিউশনের ফ্রেন্ড। আর এর পাশাপাশি প্রগতিশীল মানে মধ্য শ্রেণী থেকে আগত যে প্রগতিশীল অংশ, যারা এই সংগ্রামে অংশগ্রহণ করতে চায় তারা। তো ভারতবর্ষে আনফর্চুনেটলি হয়ে গেছে উল্টা। এখানে কেউ থিওরি দাঁড় করালেন সেই মিড-30s থেকে, যে গ্র্যাজুয়ালি কমিউনিস্ট সংগঠনগুলো এখানে চলে গেছে শ্রেণীর বিবেচনায় মধ্য শ্রেণীর হাতে। মধ্য শ্রেণীর থেকেই তারাই ত্রাণকর্তা হিসেবে তখন সামনে চলে আসলেন। ক্ষমতায় যাদের আসার কথা ছিল পার্টি পরিচালনার জন্যে, যে শ্রমিকরা, কারখানা শ্রমিকরা, তারা ক্রমাগত পিছিয়ে গেলেন, এবং এই মানুষগুলোকে আপনার দল উপযোগী যে নেতৃত্বের জায়গা গড়ে তোলার যে দায়িত্ব, সেটিও পালিত হয় নাই। আরেকটা থিওরি চলে আসলো যে আমাদের এখানে যেহেতু সংগঠিত শ্রমিক সেভাবে নাকি ডেভেলপ করেনি, ফলে কৃষকদের রোলটাই হবে প্রধান বা প্রাধান্যে। তো সেইটাও ডিরেক্টলি কন্ট্রাডিক্ট করে গেল কমিউনিস্ট পার্টির ইশতেহারের সঙ্গে। তারা এখানে কি বললেন যে এখানে নাকি সেভাবে শ্রমিক শ্রেণী গড়ে ওঠেনি। বাট চায়নার এক্সাম্পল বা চাইনিজ কমিউনিস্ট পার্টির হিস্ট্রি ফার্স্ট সেগমেন্টটা যদি পড়েন, যখন কমরেড মাও সেতুং যখন জীবিত ছিলেন, কারণ এই সেগমেন্টটা লেখা হয়েছিল চাইনিজ রেভলিউশনের হয়তো আগে বা পরে 49-এর আগে বা পরে চাইনিজ রেভলিউশনের, সেখানে স্পষ্টভাবে বলা আছে যে চাইনিজ কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ছিলেন হচ্ছে সে সময় চাইনিজ শ্রমিকরা, এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় লং মার্চ বা সেটা দীর্ঘ আলোচনা, গ্র্যাজুয়ালি তখন তারা কৃষকদেরকে তখন তারা সংগঠিত করতে থাকেন, এবং গ্র্যাজুয়ালি তখন তারা চাইনিজ ইন্টেলিজেন্সিয়াকেও আস্তে আস্তে তারা পার্টির দিকে নিয়ে আসতে থাকেন। এবং যে ক্রাইটেরিয়া যেটা ছিল যে একজন শ্রমিক সে যদি পার্টির সভ্য হতে চায় তাহলে তার প্রবেশন পিরিয়ড ছিল মাত্র 3 থেকে 6 মাস, আর পেটি বুর্জোয়া শ্রেণী থেকে আগত কেউ যদি পার্টির মেম্বারশিপ যদি পেতে চায় তাহলে তার প্রবেশন পিরিয়ড ছিল প্রায় 3 বছর। তো এই ছিল ডিফারেন্স। এই জায়গাগুলো আমরা মিসিং করে যাওয়ার কারণে আমাদের এইখানে আমরা যে জায়গায় থাকার কথা ছিল, আমাদের বাম সংগঠনগুলো একীভূতভাবে হোক বা যেভাবেই হোক যে জায়গায় থাকার কথা ছিল, আমরা সেই জায়গায় আজ পর্যন্ত মানে এখন আমরা ওই জায়গায় নাই। তো ফলে সেই জায়গায় যদি যেতে হয়, মানুষকে যদি আমাদের দিকে যদি টানতে হয়, মধ্য শ্রেণীর থেকে যদি প্রগতিশীল মানুষগুলোকে যদি আমাদের দিকে যদি টানতে হয়, তাহলে এই যে রাষ্ট্র এবং বিপ্লব, এই বইটার গুরুত্ব অপরিসীম। খুব বেশি মোটা বই না, এটা যেহেতু অনুবাদ করা হয়েছে বলে এটা এরকম মোটা দেখা যাচ্ছে। ইংলিশ ভার্সন বইটা আরও চিকন,
আরও চিকন এবং খুব সহজবোধ্য ভাষায় লেখা। বাংলার চেয়ে ইংরেজিটা পড়া অনেক বেশি ইজি এবং সুদিং লাগে আর কি, কারণ এগুলো খুব কঠিন বাংলায় অনুবাদ করা আর কি। তো এই পর্যন্ত বলে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।